একুশের নির্বাচনকে সামনে রেখে শনিবার পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কলোনিতে বিজেপি তপশিলি মোর্চার পক্ষ থেকে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। যাও ওইদিকে মন্দিরটা যাবে। ভেতরে ঢুকতে বলবেন, আর ঢুকে ভেতরে বলবেন মা মাটি মানুষ জিন্দাবাদ, আর ভেতরে বলবেন বিজে, আর মেশিন বলবে পি, আর ভোট হয়ে গেল বিজেপিতে। আর জিতেন্দ্রের আগে আমাদের এই পাণ্ডবেশ্বর বিধানসভার আবার বিধায়ক হিসাবে আমরা পুনর্নির্বাচিত করে আমাদের কলকাতায় আমরা বিধানসভায় পাঠাবো, এই অঙ্গীকার আমাদের তপশিলি মোর্চার পক্ষ থেকে আজকে করছি। আমরা একটা ছোট্ট গল্প বলে আমার বক্তব্যে বিরাম দেবো। আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না, বাকি সবাই অনেকজন আছে। একটা ছোট্ট ছেলে, একটু চাকরি বাকরি নেই, তাই একজন আমাদের মতো ছেলে আর কি, যিনি চাকরি খুঁজতে বাইরে গেছেন, পশ্চিমবঙ্গে ছিলেন, সেগুলো হারিয়ে গেছে, আর একটা পার্কের মধ্যে বসে আছে, মনে দুঃখে বসে আছে, কি করবেন? তো একজন ভদ্রলোক পাশ দিয়ে কাটছিলেন এবং উনি বললেন যে ভাই কি হয়েছে, কি সমস্যা? বলছে দাদা আমি তো চাকরি খুঁজতে এসেছিলাম, পশ্চিমবঙ্গে চাকরি নেই, তাই এখানে চাকরি খুঁজতে এসেছিলাম, কিন্তু সার্টিফিকেটগুলো হারিয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। তো উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক কাজ করুন, আপনি কাল সকালে আমার অফিসে আসবেন। এই মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার সভাপতি, অবজারভার, এই বিধানসভার আমাদের অবজারভার, আমাদের এই বিধানসভার কনভেনার, কো কনভেনার, 4 মণ্ডলের সভাপতি, জেলা নেত্রী সুধাজি আছেন, তপশিলি মোর্চার 4 মণ্ডলের সভাপতি, যুব নেতৃত্ব আছে, এ মঞ্চের সামনে আপনারা যারা উপস্থিত হয়েছে, প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে রক্ষা করেছেন। পাণ্ডবেশ্বর বিধানসভায় বিগত 5 বছর ধরে বিধায়কের কাজ করতে গিয়ে এই লাউদোয়া ব্লকের বিভিন্ন অঞ্চলে আমাকে বালি চোরদের সঙ্গে ঘর করতে হতো, আমাকে এমন লোকেদের সঙ্গে ঘর করতে হতো যারা গরিব মানুষের ইন্দিরা আবাসনের অর্থ এলেই সেখান থেকে 20,000 টাকা কমিশন নিয়ে, আমাকে এমন লোকেদের সঙ্গে ঘর করতে হতো যারা দুপুর বেলায় মদ্যপ অবস্থায়
মায়েরা বোনেরা পুকুর ঘাটে গেলে সেখানে গাছতলায় দাঁড়িয়ে থাকে। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে আমাকে ঘর করতে হতো। ঠাকুর আমাকে রক্ষা করেছে যে সেখান থেকে আমি বিদায় নিতে পেরেছি, এবং ঠাকুরের কাছে কৃতজ্ঞতা জানাই, ঠাকুরের কাছে পায়ে প্রণাম জানাই যে তিনি এমন এক পরিবারে আমাকে পাঠিয়েছেন যে পরিবারের সদস্যরা আত্মসম্মানের সঙ্গে ভারতীয়তা বোধ, দেশের প্রতি ভালোবাসা এবং আমাদের ধর্মের প্রতি ভালোবাসা সবটাকে সামনে রেখে একটা দল পরিচালনা করছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে মাত্র 2 তারিখে আমি এই দলে যোগদান করেছি, এবং বিগত 5 বছর ধরে একটা দলের হয়ে মূলত সামনাসামনি আপনাদের সঙ্গে লড়াই হয়েছে। কিন্তু আপনারা সব ভুলে গিয়ে মোদিজির হাত শক্ত করার জন্য এবং বাংলার উন্নয়নের কথা ভেবে আমাকেও আপনাদের পরিবারের সদস্য করে নিয়েছেন এবং আমার সমর্থনে আপনারা দাঁড়িয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। একজন বলছিল, সঞ্জীব পদে বলছিল যে যারা খেলা হবে বলছিল, তারা আর খেলা হবে স্লোগান দিচ্ছে না। সঞ্জীবকে বলি যে নির্বাচন হতে দাও, 2 তারিখ বিকেলে যারা এতদিন বলছিল খেলা হবে, তারা সঞ্জীব তোমার কাছে গিয়ে বলবে, হাত ঢুকছে। সুজন তোমার কাছে গিয়ে বলবে, সুজন দা একটা খেলা হবে। তুমি বলবে কেন? বলে সব মুড়ি বিক্রি করবে। তারা সঞ্জীবকে গিয়ে বলবে, সঞ্জীব দা একটা খেলা হবে। সঞ্জীব বলবে কেন? বলবে পকোড়ি বিক্রি করবো, ওটাতে ঘুরে ঘুরে পকোড়ি বিক্রি করবো। তো যারা যারা বলছিল খেলা হবে, 2 তারিখ থেকে তারা বলবে ভাই একটা খেলা হবে, কেননা আর ঘর দুয়ার চালানো মুশকিল হয়ে যাবে, বালির পয়সা কয়লার পয়সা আর আসবে না, তারা খেলার পিছনে ঘুরবে। আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে আমি ওই 3টে আমাদের সৈনিকদেরকে ডাকবো মঞ্চের সামনে, আপনার জন্য অনুমতি দেন, যারা আমাদের জন্য লড়াই করতে গিয়ে কাল কেস খেয়েছে। আসবি বাবা, চলে আয় না। ওই 3জন আমাদের গোপী, 3জন আমাদের দেয়াল লেখন করছিল, জোর করে একটা ঘরে ভর্তি করে এদেরকে একটা পিস্তল গুঁজে দিয়ে কাল থানাতে পাঠিয়ে দিয়েছিল যে এদের কাছে নাকি আর্মস পাওয়া গেছে। সবাই থানাতে গিয়ে গর্জে উঠেছেন এবং বলেছেন যে আমাদের ছেলেদেরকে যদি আর্মস কেস দিয়েছ তাহলে আগামী দিনে তোমাদের বিপদ। এবং আজ ভালো লাগছে যে আমাদের নেতৃবৃন্দের চাপে এদেরকে কিন্তু আর্মস কেস দিতে পারেনি, এবং মঞ্চে এদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আরেকটা অনুরোধ আপনাদের কাছে করব, আমাদের নেতৃবৃন্দের কাছে, যে আমরা ক্ষমতায় আসার পর পাণ্ডবেশ্বর বিধানসভাতে আপনারাই পরিচালনা করবেন। আমার ছোট্ট অনুরোধ যে কর্মসংস্থানের সুযোগ এলে আমি সুজনকে বলবো, সঞ্জীবকে বলবো, গোপীকে বলবো, সবাইকে বলবো, কর্মসংস্থানের সুযোগ এলে আপনাদের কাছে অনুরোধ করব এই 3টা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমরা করতে পারি। ওরা যাকে যাকে কেস দিবি আমরা তাকে তাকে চাকরি দেবো, দেখি কবে। এবং আজ থেকে এটা বিভিন্ন অঞ্চলে প্রচার করুন, আমাদের যে ছেলেদেরকে কেস দিয়েছে আমরা ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ হলে প্রথমে তাদেরকে এই কর্মসংস্থানের আমাদের দলের জন্য যারা কেস খাবে, আমাদের দলের জন্য মার খাবে, তাদেরকে আমরা বুকে আঁকড়ে রাখবো, তাদেরকে আমরা দূরে রাখবো না। তারা আমাদের দলের সম্পদ, তারা মোদীজি সম্পদ হিসাবে তারা সারা জীবন থাকবে। এই বাচ্চা 3টে ছেলে, এদের সঙ্গে মোকাবিলা করার জন্য টিএমসি সব বড় বড় নেতারা রাস্তায় চলে গেছে। আরে এই 3জনকে সামলাতে পারছো না, তাহলে মঞ্চে এত এত লোক আছে, এরা নামলে কি হবে? আমি বলি যারা এদের সঙ্গে অস্ত্র পাঠিয়েছিল, এই 3টা বাচ্চারই বয়স কম, তাদের পড়াশোনার বয়স, যারা অস্ত্র দিল তারা একবার ভাবলো না যে এদের নামে যদি অস্ত্র আইনে কেস হয় সারা জীবন এরা চাকরি পাবে না? একবার ভেবেছে এটা? একবারও ভাবেনি। তারা আমাদের এই অঞ্চলে মানুষকে ভালোবাসে না। হতে পারে কোথাও হালকা ফুলকা লড়াই হতেই পারে, কিন্তু তাই বলে ছোট ছোট বাচ্চাদেরকে অস্ত্র আইনে মামলা করার চেষ্টা করা, চলে যাবো
আবার 2 তারিখ দেখা করবি, ঠিক আছে সবার সঙ্গে। আর চাকরির সুযোগ এলে কি এদের যাবে নাকি বলবেন একদম যা। আর শুন না, আজ থেকে যারা আমাদের জন্য কেস পাবে সরকারকে তারাই প্রথমে চাকরি পাবে। কতজনকে কেস দেবে দেখি। আজকে টিভিতে দেখছিলাম বয়স হলেই 2 লক্ষ টাকা তাকে দেওয়া হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা মাসে 1,000 টাকা দেওয়া হতো সেটা 3,000 টাকা করে দেওয়া হবে। যে কোনো সরকারি চাকরিতে মহিলাদেরকে 33% রিজার্ভেশন দেওয়া হবে। কেজি থেকে পিজি মহিলাদের জন্য, কন্যাদের জন্য এডুকেশন ফ্রি, বিনা পয়সা তারা করতে পারে। একাধিক পরিকল্পনা মোদী, একাধিক ঘটনা। কই আপনি তো বলতে পারছেন না হ্যাঁ আমি এটা দেবো। মোদীজি যে প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে দিয়েছেন সেটা রক্ষা করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস মোদীজি যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছেন, বাংলার মানুষ দুহাত তুলে মোদীজিকে সমর্থন করবে এবং আগামী দিনে বাংলা নিয়ে ওরা যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ হবে। আজকে এটা তপশিলি জাতি উপজাতির আমাদের সেলের আমাদের সম্মেলন, এবং যেটা বলছিল কে একজন বলছিল যে 136 জন যারা মারা গেছে রামানন্দ মধ্যে বলছিল, তাদের মধ্যে সিংহভাগ যারা হত্যা হয়েছে রাজনৈতিকভাবে তারা তপশিলি জাতি। তপশিলি জাতিদেরকে তারা ঘৃণা করে। এবং আমার বলতে নেই কিন্তু তবুও না বলে থাকবো না, অন্য বেশি দূরে যেতে হবে না। আপনার লাউদোয়া ব্লকে আমি অনেক বিয়ে বাড়িতে দেখেছি একটা কাজ আগে খাবার খেয়ে নেবে, তারপর তপশিলি জাতিদেরকে বসতে খেতে দেওয়া হয় না। একটা বিয়ে বাড়ি দেখেছেন যেখানে পরিবেশন করা হচ্ছে, সেখানে তপশিলি কোনো জাতি কোনো লোক যদি পরিবেশন করতে গেল সঙ্গে সঙ্গে বালতিটা কেড়ে নেওয়া, তুই বস না আমরা করছি, তুই বস না আমরা করছি। হ্যাঁ কেন ভাই? ও যদি একটু পরিবেশন করে দিল তখন সে অচ্যুত হয়ে গেল, খুব ঘৃণা। আর ভোটের বেলায় খুব ভালো, তপশিলি জাতি ভোট নেবে। আমিও তো ব্রাহ্মণ, গোপী তোরা আছিস তো, খুব কম দিনের পরিচয়। তোরা আমার ঘরে গেছিস তো, দেখেছিস কোনো বাদ বিচার দেখেছিস? আমার ঘরে ঢুকার অধিকার আছে না? আমার ফ্রিজে তোর হাত দেওয়ার অধিকার আছে না? আমার ঘরে থালা তুলে খাওয়ার পার করার অধিকার আছে না? রাজনীতি যখন করবেন যেটা বলবেন অন্তর থেকে করুন, অন্তর থেকে তপশিলি জাতি উপজাতিকে ঘৃণা করবেন আর ভোটের জন্য নাটক করবেন, দুটো একসঙ্গে চলতে পারে। বিভিন্ন অঞ্চলে দেখেছি আমি, লাউদোয়ায় 5 বছর অনেক বিয়ে বাড়িতে এসেছি, আলাদা ব্যাচ বসে, প্যান্ডেলের পর আলাদা একটা প্যান্ডেল। দাদা আপনি ওই প্যান্ডেলে খাবেন কেন? ওটা স্পেশাল প্যান্ডেল, ওটা তো অন্য লোক আপনারা শুধু খাবেন। তপশিলি জাতি উপজাতি যেখানে খাবার খাবে সেখানে ভদ্রলোকরা খাবে না। এই সংস্কৃতি বদলাতে হবে, এই সংস্কৃতি চেঞ্জ করতে হবে, এবং এটা একমাত্র পারে ভারতীয় জনতা পার্টি পারে। তাই তো আমাদের দলের নেতৃত্বে, তাই তো সূত্র ধরা মায়া লাগছিল। আমরা এতদিন ঘর করেছি দিদি বলছেন, বিজেপি এক নেতাকে ফোন করে বলছেন, ভাই তোমার বয়স কম, তুমি খুব ভালো ছেলে, আমাকে একটু দেখো। দিদি এটা বলার প্রয়োজন হতো না। আপনি যাদেরকে তৃণমূলে মালিক করে রেখেছিলেন তারা 5 বছর 10 বছর যদি জনগণকে দেখতো তাহলে আপনাকে দেখার জন্য আর বিজেপিকে অনুরোধ করতে হতো না, তারাই দেখেছিল। কিন্তু আপনি যাদেরকে নিজের ভাই হিসেবে রেখেছেন, ফিরহাদ হাকিম তার চেলারা বলছে যে 30% মুসলিমরা যদি আমরা এক হয়ে যাই তো ভারতবর্ষের 3টা পাকিস্তান বানিয়ে। বাহ, সমস্ত মুসলিমরা রেখে মিলে 30% মুসলিমরা এক হয়ে পাকিস্তানের সঙ্গে লড়াই করবে এটা বলছে না, বাংলাদেশের সঙ্গে লড়াই করবে এটা বলছে না। 30% মুসলিমরা সংগঠিত হয়ে আমরা কি করব? ভারতবর্ষে আমরা পাকিস্তান তৈরি করব। আর যারা পাকিস্তান তৈরি করবে
তাদেরকে দিদি জড়িয়ে ধরবেন, আর যারা জয় শ্রীরাম বলবে তাদেরকে দিদি জেলে পাঠাবে। এই দলের সঙ্গে কেউ থাকতে পারে? যারা পাকিস্তানকে সমর্থন করে তাদের জন্য রসগোল্লা, আর যারা আমাদের দেশকে ভালোবাসে, আমাদের বাংলাকে ভালোবাসে, তাদের জেলে পাঠাবেন। এই দলের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না। প্রধানমন্ত্রীজি আজ বাংলাদেশে গেছেন, বাংলাদেশে একটা মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়েছেন এবং তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন। দিদি বলছেন এ কি হচ্ছে, নরেন্দ্র মোদী বাংলায় ভাষণ দিচ্ছে, এতেও না। আচ্ছা, নরেন্দ্র মোদীজি বাংলাকে বোঝার জন্য 1 বছর ধরে কষ্ট করে যদি বাংলা শিখে থাকেন আর যদি বাংলায় বক্তব্য রাখছেন, তাহলে এতে দুঃখ পাওয়ার কি আছে? বাংলাদেশে গিয়ে যদি নরেন্দ্র মোদীজি এতদিন যখন বাংলায় কথা বলতো না, তখন বলতো এরা বহিরাগত, এই দাড়িওয়ালা বাবা চলে এসে বলতো। আর ওই দাড়িওয়ালা বাবা যখন এখন স্টেজে উঠলে যখন বাংলায় কথা বলছে, তখন তৃণমূলের নেতাদের পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এরা বাংলায় কথা বলছে কেন? কেন ভাই বাংলায় কথা বলতে পারে না? মোদীজি তো চেষ্টা করে 1 বছরে অন্তত বাংলা বলতে শিখেছেন, কিন্তু আপনি যেভাবে হিন্দি বলেন, বাবা হিন্দির ঠ্যাং ভেঙে দেন আপনি। মোদীজি তো বাংলা বলছে, বাংলা শেখার পর বাংলা বলছে, আপনি তো না শিখেই হিন্দি বলতে শুরু করে দিয়েছেন। হিন্দির যে কি অবস্থা করেছেন আপনি জানেন না, যারা হিন্দি নিয়ে কাজ করে তারা বোঝে। আমি বুঝি যে হিন্দির কি অবস্থা করেছেন আপনি। আমি ঠাকুরের একটু প্রার্থনা করি, ঠাকুর হিন্দি ভাষাকে দিদির কাছ থেকে বাঁচাও। এমন সর্বনাশ হিন্দি ভাষা হচ্ছে, দিদির কাছ থেকে এই ভাষাকে বাঁচাও। মোদীজি বলছেন বাংলা নিয়ে ওনার একটা স্বপ্ন আছে, একটা ঠেলা হবে, কেননা আর ঘর দুয়ার চালানো মুশকিল হয়ে যাবে। বালির পয়সা, কয়লার পয়সা আর আসবে না, তারা ঠেলার পিছনে ছুটবে। আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে আমি ওই 3টে আমাদের সৈনিকদেরকে ডাকবো মঞ্চের সামনে, আপনারা যদি অনুমতি দেন, যারা আমাদের জন্য লড়াই করতে গিয়ে কাল কেস খেয়েছেন। আসবি বাবা, চলে আয় না। ওই 3জন আমাদের গোপী, 3জন আমাদের দেয়াল লেখন করছিল, জোর করে একটা ঘরে ভর্তি করে এদের কাছ থেকে একটা পিস্তল বুঝে দিয়ে কাল থানাতে পাঠিয়ে দিয়েছিল যে এদের কাছে নাকি আর্মস পাওয়া গেছে। সবাই থানাতে গিয়ে গর্জে উঠেছেন এবং বলেছেন যে আমাদের ছেলেদেরকে যদি আর্মস কেস দিয়েছো, তাহলে আগামী দিনে তোমাদের বিপদ। এবং আজ ভালো লাগছে যে আমাদের নেতৃত্বে চাপে এদেরকে কিন্তু আর্মস কেস দিতে পারেনি এবং মঞ্চে এদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আরেকটা অনুরোধ আপনাদের কাছে করবো, আমাদের নেতৃত্বের কাছে, যে আমরা ক্ষমতায় আসার পর পাণ্ডবেশ্বর বিধানসভাতে আপনারাই পরিচালনা করবেন। আমার ছোট্ট অনুরোধ যে কর্মসংস্থানের সুযোগ এলে আমি সুজনকে বলবো, সঞ্জীবকে বলবো, গোপীকে বলবো, সবাইকে বলবো, কর্মসংস্থানের সুযোগ এলে আপনাদের কাছে অনুরোধ করব এই 3টা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমরা করতে পারি। ওরা যাকে যাকে কেস দিবি আমরা তাকে তাকে চাকরি দেবো, দেখি এবং আজ থেকে একটা বিভিন্ন অঞ্চলে প্রচার করুন, আমাদের যে ছেলেদেরকে কেস দিয়েছে আমরা ক্ষমতা এলে কর্মসংস্থানের সুযোগ হলে প্রথমে তাদেরকে এই কর্মসংস্থানের আমাদের দলের জন্য যারা কেস খাবে, আমাদের দলের জন্য মার খাবে, তাদেরকে আমরা বুকে আঁকড়ে রাখবো, তাদেরকে আমরা দূরে রাখবো না। তারা আমাদের দলের সম্পদ, তারা মোদীজি সম্পদ হিসাবে তারা সারা জীবন থাকবে। এই বাচ্চা 3টে ছেলে, এদের সঙ্গে মোকাবিলা করার জন্য টিএমসি সব বড় বড় নেতারা রাস্তায় বেরিয়েছে। আরে এই 3জনকে সামলাতে পারছো না, তাহলে মঞ্চে এত লোক আছে, এরা নামলে কি হবে তোমাদের? আমি বলি যারা এদের সঙ্গে অস্ত্র পাঠিয়েছিল, এই 3টা বাচ্চারই বয়স কম, তাদের পড়াশোনার বয়স, যারা অস্ত্র দিল তারা একবার ভাবলো না যে এদের নামে যদি অস্ত্র আইনে কেস হয় সারা জীবনে এরা চাকরি পাবে না? একবার ভেবেছে এটা? একবারও ভাবেনি। তারা আমাদের এই অঞ্চলে মানুষকে ভালোবাসে না। হতে পারে কোনো হালকা ফুলকা লড়াই হতেই পারে, কিন্তু তাই বলে ছোট ছোট বাচ্চাদেরকে অস্ত্র আইনে মামলা করার চেষ্টা করা, চলে যাবো আবার 2 তারিখ দেখা করবি, ঠিক আছে, সবার সঙ্গে। আর চাকরির সুযোগ এলে কি এদের হবে নাকি? বলবে একদম যা। আর শুন না, আজ থেকে
যারা আমাদের জন্য কেস পাবে সরকার এলে তারাই প্রথমে চাকরি পাবে। কতজনকে কেস দেবে দেখি। আজকে টিভিতে দেখছিলাম মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা নিজের আসন ছেড়ে যাবেন না। আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব অভিবাদন জ্ঞাপন বক্তব্য এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। আমরা মোর্চার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই হলটাকে অ্যারেঞ্জ করার জন্য। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সকলকে, আমরা এখানে যারা সম্মানীয় ব্যক্তি এসেছেন, আপনারা সবাই এসেছেন এই মঞ্চে এই হলে আসার জন্য, সকলকে জানাই গৌরী অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা জনগণ মনোনয়নের মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠানের সমাপন ঘোষণা করব। তাই আমরা 1 মিনিটের সবাই দাঁড়িয়ে